এটা অস্বীকার করার কিছুই নেই যে আমরা প্রত্যেকেই কম বেশি হলেও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালোবাসি, বাট অ্যাট দ্য সেম টাইম এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোবাসা সত্ত্বেও যখন আমরা বলতে যাই তখন গিয়ে কোথাও আমরা আটকে যাই, একটু নার্ভাস ফিল করি, একটু কনসিয়াস হয়ে যাই, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ঘটতে থাকে, যার ফলে আমাদের মাথাতেও দ্বন্দ্ব শুরু হয়, আমাদের মাথাতে একটা যুদ্ধ হতে থাকে এবং অবশেষে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাতেই কথাটা বলে কাজটা সেরে ফেলি, রাইট? তো এটা করলে তো হবে না। এরকম করলে আমরা কখনোই ইংলিশে কনফিডেন্ট হব না, কখনোই ইংলিশে কনফিডেন্টলি কথাও বলতে পারবো না। তো সেই কারণে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কিছু ইজি ট্রিক শেয়ার করব। সেই ট্রিকগুলো যদি তোমরা ফলো করে সেন্টেন্স স্ট্রাকচার করো তাহলে ইজিলি যে কোনো সেন্টেন্স, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে তোমরা ট্রান্সলেট করতে পারবে, বলতেও পারবে, লিখতেও পারবে। So hey there, this is me Moshumi. Welcome you all to my channel Educare Junction. Here you learn English through Bengali. And এই ক্লাসটা হলো তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার সিরিজের সেকেন্ড ক্লাস, অর্থাৎ পার্ট 2 ক্লাস। So without any further delay, let's start the class. আমরা যখন অঙ্ক করি তখন আমরা দেখি যে অঙ্কের কিছু সূত্র থাকে, সেই সূত্রকে অ্যাপ্লাই করে আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখি যে অঙ্কটা খুব সহজে, খুব স্মুথলি আমরা সলভ করতে পারছি। ঠিক একই রকমভাবে যদি আমরা ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচারটাও কোনো রুলস ফলো করে করি তাহলে আমাদের ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটাও খুব স্মুথলি হবে। তো আজকে যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম নিয়ে আলোচনা করছি, যেহেতু আমাদের পার্ট 2 ক্লাস, এই পার্ট 2 ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মের যে সেন্টেন্স স্ট্রাকচার হয় সেই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, এটাও আমরা আবার বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং অ্যাকশন ভার্বের উপরে বেস করে কিরকম হয় সেটা আমরা একটু দেখে নেব। সো ফার্স্টে আমরা বি ভার্ব অনুযায়ী এই অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সটা কিরকম হয় সেরকম স্ট্রাকচারটা একটু দেখে নিই। ফর্মটা আমরা করব বি ভার্ব দিয়ে, বি ভার্ব। সো অ্যাকর্ডিং টু বি ভার্ব ফার্স্টে আমাদের অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে বসবে সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট, দেন বি ভার্ব, then not, and last others. এর আগের ক্লাসে আমি বলেছিলাম এই আদার্সকেই আমরা কিন্তু রেস্ট পার্ট বা এক্সট্রা পার্ট বলতে পারি। আর এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এই নেগেটিভ ওয়ার্ড নট এর পজিশন থার্ড পজিশনে থাকবে। আই এম টকিং অ্যাবাউট নো নট। নো নট যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এটাকে কিন্তু আমরা থার্ড পজিশনে রাখতে পারি। অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে সেগুলো কিন্তু বাক্যের অন্য জায়গায় হতে পারে, বিকজ নেগেটিভ ওয়ার্ড মানে শুধু নো আর নট নয়, আরো অনেক নেগেটিভ ওয়ার্ডস আছে। আর বি ভার্বের পরে মেইনলি আমরা নট দিয়েই নেগেটিভ করি, নো দিয়েও করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করি নট দিয়ে। নো হয় সেটা একটু ব্যতিক্রম নিয়ম, সেটা নিয়েও আমরা আলোচনা করছি। ফার্স্টে আমরা দেখে নিই নট বসিয়ে কিভাবে আমরা বি ভার্ব যুক্ত যে সেন্টেন্সগুলো থাকে সেগুলো কিভাবে গঠন করি। তো ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি। নাম্বার 1, সে বোকা নয়। সে বোকা নয়। তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করি প্রথমে আমরা কি বসাবো? প্রথমে সাবজেক্ট। সে ইংলিশ হয় হি অর শি, তো আমরা একটা নিচ্ছি হি। হি তারপরে বসাতে বলেছে বি ভার্ব, হি ইজ। ইজটা আমরা বসাই বি ভার্ব, আমরা জানি যে সিঙ্গুলার হলে বি ভার্ব হয় ইজ, প্লুরাল হলে হয় আর, আর আই হলে হয় অ্যাম। তারপরে হবে নট, হি ইজ নট। তারপরে রয়েছে বোকা। বোকা ইংলিশকে আমরা দুভাবে লিখতে পারি। ফার্স্টে আমরা একটা নিচ্ছি হি ইজ নট ফুলিশ। ফুলিশ মানে বোকা, হি ইজ নট ফুলিশ। ফুলও হতে পারে। আমি বলছি যদি ফুল দিয়ে আমরা লিখতাম সেন্টেন্সটা তাহলে এটা কি হতো? তাহলে এটা হতো হি ইজ নট আ
ফুল। ফুলিশ দিয়ে লেখার সময় হচ্ছে হি ইজ নট ফুলিশ, আর ফুল দিয়ে লিখলে হচ্ছে হি ইজ নট আ ফুলিশ। পার্থক্য কি? ফুলিশ মানেও বোকা, ফুল মানেও বোকা, বাট এই ফুলিশটা হলো অ্যাডজেক্টিভ অ্যান্ড এই ফুল হলো নাউন। যখন আমরা ফুলিশ বলছি তার মানে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছি, বর্ণনা করা বোঝাচ্ছি, তখন কিন্তু আমরা এ দিচ্ছি না, মানে আর্টিকেল বসাচ্ছি না। যখন আমরা ফুল বলছি, ফুল মানে বোকা, তার মানে হচ্ছে সে একজন বোকা নয়, এই একজনটা রয়েছে যেটা বাক্যতে দেওয়া হয় না, যেমন হয় বাক্যতে উজ্জ্ব থাকে, একজনা বাক্যতে উজ্জ্ব থাকে, সেটা। তো এটা হলো সামান্য লিটল ডিফারেন্স। এখানে ফুলিশ হলে এ বসবে না, ফুল হলে কিন্তু এ বসাতেই, ইট ইজ মাস্ট। এরপর নেক্সট আরেকটা সেন্টেন্স নিচ্ছি, যেমন তারা দুর্বল নয়। তারা দুর্বল নয়। ঠিক একই রকম ভাবে প্রথমে আমাদের কি বসাতে হয়? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? কাদের সম্পর্কে বলা হচ্ছে? তাদের সম্পর্কে। এখানে বলা হয়েছে তারা, তারা দুর্বল নয়, তার মানে এখানে সাবজেক্ট হলো তারা। তারাকে আমরা ইংলিশে কি বলবো? দে। বিভার্ব হয়ে যাবে আর, দে আর। অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড রয়েছে নট, দে আর নট। এবার দুর্বল, দুর্বলকে ইংলিশে আমরা বলি উইক, দে আর নট উইক। এরপরে চলে আসছি থার্ড সেন্টেন্সে। থার্ড সেন্টেন্স ইজ তোমরা সহপাঠী নও। তোমরা সহপাঠী নও, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, তারপরে নও মানে একটা বিভার্ব দিয়ে তারপরে নট, তাহলে ইউ এর পরে বিভার্ব সবসময় কি হয়? আর হয়। সিঙ্গুলারেও আর হয়, প্লুরালেও আর হয়। ইউ আর নট। সহপাঠীকে ইংলিশে আমরা বলি ক্লাসমেট, যেহেতু তোমরা বলেছে তাহলে এখানে হবে ক্লাসমেটস। ইউ আর নট ক্লাসমেটস। অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সেও কিন্তু আমরা সেন্টেন্স শেষ করি ফুল স্টপ দিয়ে। এবারে আমরা ফোর্থ সেন্টেন্সে চলে আসছি। আমি ডাক্তার নই। আমি ডাক্তার নই। সিমিলারলি এখানে ফার্স্ট আমরা সাবজেক্ট ইউজ করব। সাবজেক্ট কি আছে এখানে? আমি। আমি ডাক্তার নই, সাবজেক্ট এখানে আমি, তাহলে হবে আই। আয়ের পরে বিভার্ব আমরা কি জানি? আয়ের পরে অবভিয়াসলি সবসময় আমরা অ্যাম বসাবো। আই অ্যাম। তারপরে থার্ড পজিশনে আমরা নেগেটিভ ওয়ার্ডটা বসাবো নট। আই অ্যাম নট ডাক্তার। ডাক্তার যেহেতু একজন ব্যক্তি, তাহলে আমিও একজনই বোঝাচ্ছে, তাহলে ডাক্তার বসানোর আগে, ডাক্তারকে ইংলিশে আমরা বলি ডক্টর, এটা বসানোর আগে আমরা কিন্তু একটা আর্টিকেল এ বসাবো। তাহলে এটা কি হবে? আই অ্যাম নট আ ডক্টর। দেন ফুল স্টপ। অ্যান্ড ফিফথ একটা সেন্টেন্স নিচ্ছি। তিনি একজন সফল ব্যবসায়ী নন। তিনি একজন সফল ব্যবসায়ী নন, এটাকে ট্রান্সলেট করলে কি হয়? তিনি ইংলিশ হচ্ছে, অনেকেই কনফিউজড থাকে। তিনি কিন্তু আর কিছুই নয়, মানে সে বলতে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, সে মানে হি কিংবা শি ব্যবহার করি, তেমনি তিনিতেও আমরা হি কিংবা শি ব্যবহার করব। এমনকি উনি বলতেও আমরা হি কিংবা শি ব্যবহার করে থাকি। তিনি একজন সফল ব্যবসায়ী নন, তাহলে এখানে আমরা তিনি ইংরেজির জন্য হি ইউজ করছি।
হি, তারপরে একটা বিভার্ব বসিয়ে নট, তাহলে হি এর পরে হচ্ছে ইজ, হি ইজ নট একজন সফল ব্যবসায়ী, হি ইজ নট আ সাকসেসফুল বিজনেসম্যান। ওকে, তাহলে এটা কি হলো? হি ইজ নট আ সাকসেসফুল বিজনেসম্যান। এই যে আমরা বাংলা বাক্যতে দেখতে পাচ্ছি নয়, নয়, নও, আবার নোয়িং, নন, এই ধরনের যে আমরা ওয়ার্ড বাংলা বাক্যতে পেয়ে থাকি, সেই বাংলা বাক্যগুলো যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি তখন সবসময় আমরা বি ভার্ব বসিয়ে কোনো নেগেটিভ ওয়ার্ড বসাবো, নো বা নট। স্পেশালি এইসব বাক্যতে নটই ইউজ হয়, নো এর যে ব্যবহারটা সেটাও আমরা আলোচনা করছি। So these are the simple examples of be verb in a sentence. এরপর আমরা চলে আসছি be verb-এরই কিছু অন্য প্রয়োগে, যেখানের মধ্যে আমরা no এই ওয়ার্ডটাও ইউজ করতে পারি অ্যাজ আ নেগেটিভ ওয়ার্ড। এবারে আমরা কিছু অন্য ধরনের সেন্টেন্স দেখব যেগুলো স্টার্টিং কিন্তু আমরা আর সাবজেক্ট দিয়ে করি না। এখানে মেন ভার্ব কিন্তু বি ভার্বই হয়, বাট স্টার্ট আমরা সাবজেক্ট দিয়ে করি না এই কারণে যেহেতু এই বাক্যগুলোতে বোঝা যায় না যে এক্স্যাক্টলি সাবজেক্ট কোনগুলো, মানে পরিষ্কারভাবে বোঝা যায় না। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা স্টার্ট করি ইন্ট্রোডাক্টরি ইট কিংবা দেয়ার দিয়ে। তো সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। যেমন ফার্স্ট আমরা শুরু করছি দেয়ার কিংবা ইট দিয়ে, তারপরে আমরা বি ভার্ব বসাচ্ছি। বি ভার্ব কিন্তু সবসময় ইজ কিংবা আরই হবে। যেহেতু বি ভার্ব এখানে ইজ কিংবা আর এই কারণে হবে যেহেতু সাবজেক্টে কোথাও অ্যাম আমরা পাচ্ছি না, তাই এখানে আমরা আর কোথাও অ্যাম ব্যবহার করব না। আর ইটের পরে সবসময় ইজি ব্যবহার করব। দেয়ারের পরে আমরা ইজও ব্যবহার করতে পারি, আরও ব্যবহার করতে পারি। তারপরে আমরা নেগেটিভ ওয়ার্ড হিসাবে নো ব্যবহার করতে পারি, নটও ব্যবহার করতে পারি, এবং তারপরে আদার্স। আমরা যেরকম আগের সেন্টেন্সগুলো দেখছিলাম যে বি ভার্বের পরে আমরা সবসময় নট বসিয়ে নেগেটিভ করছি, কিন্তু এখন মানে ইন্ট্রোডাক্টরি যদি আমরা দেয়ার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নো ব্যবহার করতে পারি, নটও ব্যবহার করতে পারি। বাট ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে যদি আমরা সেন্টেন্সটা স্টার্ট করি সেক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্ড কিন্তু শুধু নটই ব্যবহার করব। তো আমি কিছু এক্সাম্পলস এখানে রেখেছি, সেগুলো একটু ট্রান্সলেট করে দেখি কিরকম হচ্ছে। ফার্স্ট রয়েছে এখন বৃষ্টি হচ্ছে না। এখন বৃষ্টি হচ্ছে না, এখানে কি বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি সাবজেক্ট কোনটা? বোঝা যাচ্ছে না। তো এই ধরনের সেন্টেন্সেই আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি বা দেয়ার ব্যবহার করি। বৃষ্টির ক্ষেত্রে আমরা ইট দিয়ে স্টার্ট করব। তাহলে এখন বৃষ্টি হচ্ছে না, ফার্স্টে এই ধরনের সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে স্টার্ট হয়, তাহলে প্রথমে হয় ইট। এবার ইটের পরে বি ভার্ব বসে, বি ভার্ব ইট যেহেতু সিঙ্গুলার নাম্বার, ইটের পরে সবসময় আমরা ইজ বসাবো, ইট ইজ। তারপরে বসবে নেগেটিভ ওয়ার্ড, ইট ইজ নট, ইট ইজ নট। এবার বৃষ্টি হচ্ছে না, ইট ইজ নট রেইনিং, রেইনিং। পড়ে থাকলো এখন, বৃষ্টি হচ্ছে না, ইট ইজ নট রেইনিং। এখন ইংলিশ হয়ে গেল নাউন, নাও। তাহলে ইট ইজ নট রেইনিং নাও। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে এখন 10টা বেজে 20 মিনিট নয়, মানে কেউ ধরো তোমাকে জিজ্ঞাসা করেছে যে এখন কটা বাজে বা এখন কি 10টা বেজে 20 মিনিট হয়ে গেছে, তো তার উত্তরে হয়তো আমরা বলছি যে না এখন 10টা বেজে 20 মিনিট হয়নি। তাহলে এক্ষেত্রে আমরা এটাও স্টার্ট করব সময়ের ক্ষেত্রে, এটা সময় যখন চাওয়া হবে সেক্ষেত্রেও আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে স্টার্ট করব। তো এটার ক্ষেত্রে প্রথমে আসবে ইট, এগেইন বি ভার্ব ইজ হবে, ইট ইজ, and then negative word not, it is not। এবার এই যে 10টা বেজে 20 মিনিট, এটা সকালেও বোঝাচ্ছে না, রাতও বোঝাচ্ছে না, তাহলে আমাদের বাক্যের মধ্যে, আমাদের সেন্টেন্সের মধ্যেও আমরা টাইমটা সকাল মানে এম কি পিএম সেটাও মেনশন করব না। আমরা এখানে লিখতে পারি it is not 10:20 now, এটা বলতে পারি, কিংবা এরকম বলতে পারি it is not 10:20 o'clock, তারপরে নাও। এই ও ক্লকটা দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ নট 10:20 o'clock নাও, বা আমরা এরকম বলতে পারি ইট ইজ নট 10:20 নাও। এবার পরে যে সেন্টেন্সটা রয়েছে পুকুরে কোনো মাছ নেই,
এই ধরনের সেন্টেন্স আমরা স্টার্ট করব ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে। তাহলে দেয়ার দিয়ে স্টার্ট করছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে প্রথমে আসছে দেয়ার, তারপরে কোনো মাছ নেই, মানে আমরা একটাও মাছ নেই বোঝাতে চাইছি। তার মানে বি ভার্বের সিঙ্গুলার যে ফর্মটা হয় মানে ইজ, দেয়ার ইজ, বলেছে কোনো মাছ নেই, দেয়ার ইজ নট অ্যানি ফিশ। কোথায় নেই? ইন দ্য পন্ড, পুকুরে নেই বলেছে, তার মানে ইন দ্য পন্ড। তাহলে পুরোটা কি হচ্ছে, দেয়ার ইজ নট অ্যানি ফিশ ইন দ্য পন্ড। এই সেন্টেন্সটাকে আমরা নট দিয়ে যেমন করলাম ঠিক একই রকম ভাবে আমরা নো দিয়েও করতে পারি। নো দিয়ে করলে সেন্টেন্সটা কিরকম হয়, there is no fish in the pond। তার মানে এক্ষেত্রে আমরা নট বসাতে পারি, নট বসালে অ্যানি বসাবো, আর নো বসালে আর কিছুই লাগবে না। তাহলে দু রকম ভাবে আমরা লিখতে পাচ্ছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার বসালে আমরা নট বসিয়ে অ্যানি বসিয়ে বাক্যটাকে কমপ্লিট করছি, আর ইন্ট্রোডাক্টরি দেয়ার বসানোর পরে যদি আমরা নো বসাই তখন আমরা আর এ বা অ্যানি এসব কিছু বসাচ্ছি না। নাও উই আর কামিং টু হ্যাভ ভার্ব। অ্যাকর্ডিং টু হ্যাভ ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে আমরা করি সেটা একটু দেখে নিচ্ছি। সি, এখানে আমি কিন্তু দুটো রুল লিখেছি। ফার্স্ট রুল হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে নো অবলিক নট, দেন আদার্স। তার মানে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে একটা হ্যাভ ভার্ব হবে। হ্যাভ ভার্ব আমরা জানি হ্যাভ কিংবা হ্যাজ দুটোই হতে পারে। দেন নো অবলিক নট, মানে আমরা নো ব্যবহার করতে পারি, নটও ব্যবহার করতে পারি। দেন আদার্স, স্পেশালি এখানে অবজেক্টই হয় আদার্সের মধ্যে। তো আর সেকেন্ড যেটা হচ্ছে, সেকেন্ড যে রুলটা সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে এই তিনটে হতে পারে, হয় ডু, নাহলে ডাজ, নাহলে ডিড। তারপরে নট বসাবো, এক্ষেত্রে সবসময় নটই বসাতে হবে, এখানে নো লিখলে হবে না। নেক্সট হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বে বেস ফর্ম, বেস ফর্ম মানে হ্যাভ, হ্যাভ ভার্বের বেস ফর্ম হয় হ্যাভ, মানে ওটাই বসাতে হবে। দেন আদার্স। আর এটা একই সেন্টেন্সের আমরা দু রকম ভাবে লিখতে পারি, একটাই সেন্টেন্স তার দুটো রকম ভাবে আমরা লিখতে পারি। এই যে রুলটা, এই রুলটা ফলো করা হয় মেনলি ব্রিটিশ ইংলিশে, আর এই রুলটা ফলো করা হয় মেনলি আমেরিকান ইংলিশে। এটা ফলো করা হয় ব্রিটিশ ইংলিশে আর এটা ফলো করা হয় আমেরিকান ইংলিশে। তো আমরা প্রথম যে রুলটা আছে সেই রুলটা অনুযায়ী এই যে একটা সেন্টেন্স লেখা আছে এটাকে একটু করি, যে আমাদের কোনো আলমারি নেই। এই সেন্টেন্সটা আমরা ইংলিশে ট্রান্সলেট করব অ্যাকর্ডিং টু দিস রুল। তাহলে এই সেন্টেন্সটা ফার্স্ট রুল অনুযায়ী আমরা ট্রান্সলেট করছি। তো প্রথম এখানে আমাদের নেই, মানে আমাদের ইংরেজি হয় আওয়ার, কিন্তু যখন কিছু আছে বোঝায়, পসেসিভে আছে বোঝায় কিংবা নেই বোঝায়, সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করি, উই। তাহলে নেই আগে হ্যাভ বসিয়ে তার সঙ্গে নট, উই হ্যাভ নট, উই হ্যাভ নট। কোনো আলমারি, উই হ্যাভ নট অ্যানি, কোনো ইংরেজি হলো অ্যানি, আলমারি ইংরেজি হচ্ছে অ্যালমিরা। উই হ্যাভ নট অ্যানি অ্যালমিরা। এটাকে আমরা নো দিয়েও লিখতে পারি। নো দিয়ে লিখলে এটা হয় উই হ্যাভ নো অ্যালমিরা, উই হ্যাভ নো অ্যালমিরা। নট বসালে এখানে অ্যানি বসাতে হচ্ছে, আর নো বসালে আমাদের কিছুই লাগছে না। উই হ্যাভ নো আমব্রেলা, আদারওয়াইজ আমরা লিখতে পারি উই হ্যাভ নট অ্যানি আমব্রেলা। এবার এই দুটোই তো হলো আমাদের ফার্স্ট রুল অনুযায়ী। এবার এই সেন্টেন্সটাকে আমরা সেকেন্ড রুল অনুযায়ী যদি বসাই তাহলে কিরকম হবে? সেকেন্ড রুল অনুযায়ী এটা হবে আমাদের কোনো আলমারি নেই, সিমিলারলি সাবজেক্ট উই বসছে, দেন ডু ভার্ব আছে। ডু ভার্বের মধ্যে হতে পারে ডু, ডাজ আর ডিড। ডিড পাস্ট টেন্সে বোঝায়, প্রেজেন্ট টেন্সে ডু ডাজ হতে পারে। সিঙ্গুলার হলে ডাজ আমরা ব্যবহার করতে পারি, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে।
আর প্লুরাল হলে আমরা ডু ব্যবহার করব। তো উই যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে ডু ব্যবহার করব। উই ডু, দেন নেগেটিভ ওয়ার্ড নট, উই ডু নট। আমরা সবসময় কিন্তু রুলটা ফলো করব। রুলে চাইলে আমাদের মানে ছোটবেলা থেকে আমরা কিভাবে করি, প্রতিটা জিনিস আঙুল দিয়ে দিয়ে শিখি, ঠিক একই রকমভাবে যখন আমরা ট্রান্সলেট করব তখন আমরা যদি এরকম একটা রুল লিখে নিয়ে সেটাকে আঙুল রেখে রেখে আমরা যদি করি, তাহলে জিনিসটা একদম প্রপারলি হয়। তাহলে ফার্স্টে আমরা বসালাম উই, তারপরে ডু, তারপরে নট, তারপরে হ্যাভ ভার্বের বেস ফর্ম। হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ, তাহলে এখানে হ্যাভই হবে, উই ডু নট হ্যাভ। তারপরে আদার্স, আদার্সের মধ্যে ছিল কোনো আলমারি, তাহলে কোনো আলমারি ইংরেজি হচ্ছে অ্যানি, আলমারির জন্য অ্যালমিরা। তাহলে এই সেন্টেন্সটা হলো উই ডু নট হ্যাভ অ্যানি আলমিরা। এবারে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সকেই আমরা দুরকম ভাবে লিখতে পারছি। এটা তো এক ধরনের সেন্টেন্স, এটা নো দিয়ে লিখতে পারি বা নট অ্যানি দিয়ে লিখতে পারি, এটা একটা রুল, ফার্স্ট রুল অনুযায়ী। এবং সেকেন্ড রুল অনুযায়ী এটা হলো উই ডু নট হ্যাভ অ্যানি আলমিরা। দুটোই কিন্তু কারেক্ট, বোথ আর কারেক্ট, বাট এখন আমরা মোস্টলি এই যে স্ট্রাকচারটা আছে এটাকেই ফলো করি। তার মানে এটা যে ভুল সেটা একদমই নয়, দুটোই হয়। এবারে এই হ্যাভ ভার্বের উপরে আমরা আরো কয়েকটা এক্সাম্পলস দেখে নিই। সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটাকেও আমরা ট্রান্সলেট করব দুটো ভাবে। ফার্স্ট রুল অনুযায়ী একবার ট্রান্সলেট করব আর একবার সেকেন্ড রুল অনুযায়ী। তো ফার্স্ট রুল অনুযায়ী আমাদের সেন্টেন্সটা ট্রান্সলেট করলে হয় সোনালীর কোনো লাল জামা নেই, এটাকে প্রথমে সাবজেক্ট আসছে সোনালী, সোনালীর কোনো লাল জামা নেই। এবার সোনালী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা তারপরে ভার্ব, হ্যাভ ভার্ব আমরা হ্যাজ বসাবো। তাহলে সোনালী হ্যাজ, নেই বলেছে হ্যাজ নট, নেগেটিভ ওয়ার্ড নট বসালাম। সোনালী হ্যাজ নট অ্যানি লাল জামা বলেছে রেড ড্রেস। তাহলে সোনালীর কোনো লাল জামা নেই, সোনালী হ্যাজ নট অ্যানি রেড ড্রেস। এবার এটাকে নো দিয়েও যেমন আমরা বলেছিলাম সেভাবে করতে পারি। তো এটা তো হলো ফার্স্ট রুল। এবার সেকেন্ডে আমরা সেকেন্ড রুলটা ফলো করে এইটাকেই আবার ট্রান্সলেট করব। এক্ষেত্রে একটা বলি, জামা ইংরেজি এখানে ড্রেস হয়েছে, ফ্রকও হতে পারতো, ছেলেদের বোঝালে শার্টও হতে পারতো, তো সবটাই হয়। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড রুল অনুযায়ী, এটাকে যদি ট্রান্সলেট করি তাহলে হবে সোনালী, এবারে হবে ডু ডাজ ডিড। এই ডু ভার্বের মধ্যে একটা, যেহেতু সোনালী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে ডাজ। সো সোনালী ডাজ, এরপরে হচ্ছে নট, সোনালী ডাজ নট। তারপরে রয়েছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের বেস ফর্ম, আমরা জানি হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভই হয়, তাহলে সোনালী ডাজ নট হ্যাভ। এবার আদার্সের মধ্যে রয়েছে কোনো লাল জামা, তাহলে অ্যানি রেড ড্রেস, রেড ড্রেস। এই যে ডাজ নট আছে এটাকে আমরা শর্টে ডাজন্টও বলতে পারি। ডু নট কে আমরা শর্টে ডোন্ট বলতে পারি, ডাজ নট কে আমরা ডাজন্ট বলতে পারি, ডিড নট কে ডিডন্ট বলতে পারি। তো হলো এই দুটো আমরা করলাম এই দুটো রুল অনুযায়ী। এর পরের সেন্টেন্সটাকেও আমরা একই রকম ভাবে ফার্স্ট রুল অনুযায়ী একবার বানাবো, একবার সেকেন্ড রুল অনুযায়ী বানাবো। তাহলে ফার্স্ট রুল অনুযায়ী আগে সেন্টেন্সটা দেখে নিই। ছেলেটির কোনো দামি গাড়ি ছিল না, ফার্স্ট রুল অনুযায়ী এটাকে আমরা ট্রান্সলেট করে দেখি। ফার্স্টে কি হচ্ছে সাবজেক্ট ছেলেটি, দ্য বয়। এবার ছিল না, হ্যাভ ভার্বের পাস্ট টেন্স, যেহেতু পাস্ট টেন্স এটা, তাহলে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। দ্য বয় হ্যাড, ছিল না বলেছে তাহলে হ্যাড নট, দ্য বয় হ্যাড নট কোনো দামি গাড়ি, তাহলে অ্যানি, দামি ইংরেজি হচ্ছে কস্টলি, গাড়ি ইংলিশ হচ্ছে কার। তাহলে দ্য বয় হ্যাড নট অ্যানি কস্টলি কার। এটা হলো ফার্স্ট রুল অনুযায়ী। সেকেন্ড রুল অনুযায়ী এই সেন্টেন্স স্ট্রাকচারটা হবে দ্য বয়, তারপরে ডু ডিড, ডু ডাজ ডিড, এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে
ডিড হবে, যেহেতু এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে তাই আমরা এখানে দ্য বয় ডিড করব। দ্য বয় ডিড, দ্য নট, দেন হ্যাভ ভার্বের বেস ফর্ম। হ্যাভ ভার্বের বেস ফর্ম আমরা জানি হ্যাভ হবে, এবং তারপরে আদার্সের মধ্যে রয়েছে কোনো দামি গাড়ি, অ্যানি কস্টলি কার। এই ডিড নটটাকেও আমরা শর্টে ডিডন্ট বলতে পারি। তাহলে দ্য বয় হ্যাড নট এনি কস্টলি কার, আর বলতে পারি দ্য বয় ডিড নট হ্যাভ এনি কস্টলি কার। অনেকেরই ডাউট থাকে যে কোনটা হবে, এইটা হবে নাকি এইটা হবে, কোনটা কারেক্ট। তো এইটা হলো আমরা বললামই যে এটা ব্রিটিশ ইংলিশে ফলো করা হয়, এটা আমেরিকান ইংলিশে ফলো করা হয়, দুটোই কারেক্ট। আমরা দুরকমই বলতে পারি, বাট রাইট নাও এখন এইটা বেশি সুন্দর, মানে বললে বেশি ভালো লাগে। তো এই ধরনের সেন্টেন্স মানে লাস্ট যে ফর্মুলাটা রয়েছে এটাতে বললে জিনিসটা আরেকটু সুন্দর হয়। তো তার মানে এমন না যে ওটা ভুল, দুটোই কারেক্ট, বোথ আর কারেক্ট। এবারে আমরা চলে আসবো অ্যাকশন ভার্বে। এবারে অ্যাকর্ডিং টু অ্যাকশন ভার্ব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে যে সেন্টেন্স স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটা একটু দেখে নেব। সো ফার্স্টে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে আছে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন নট, দেন অ্যাকশন ভার্ব, দেন আদার্স। এবার অক্সিলারি ভার্ব আমরা জানি অনেক রকমের হয়, ভি ভার্ব হয়, হ্যাভ ভার্ব হয়, ডু ভার্ব হয়, ডু ভার্ব মিন্স ডু, ডিড, ডাজ, এগুলো মডেলস হয়, এগুলো হতে পারে, সেগুলো হতে পারে। দেন অ্যাকশন ভার্ব আমরা জানি। এবারে এই সূত্র অনুযায়ী আমরা কিছু সেন্টেন্স ট্রান্সলেট করব। আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখে রেখেছি, সেগুলো ট্রান্সলেট আমরা এই সূত্র অনুযায়ী করব। এবারে ফার্স্ট যে সেন্টেন্স আছে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, তারা এখন বাজারে যাচ্ছে না। যখন এই টাইপের সেন্টেন্স থাকবে আমাদের কি দেখতে হবে যে সেন্টেন্সের ভার্ব কোনটা। এখানে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে যাচ্ছে, তার সঙ্গে না, তাহলে ভার্ব হলো যাচ্ছে না, যাচ্ছে, যাওয়াটা হচ্ছে মেন ভার্ব। এবারে এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যেটা কোন টেন্সে আছে। এখানে যাওয়াটা কিছুক্ষণ ধরে হচ্ছে এবং বর্তমান কালে বোঝাচ্ছে, তার মানে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া এখানে এখন বলেছে, এখন যাচ্ছে না, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এই যে যাওয়া কাজটা, এই কাজটা করছে কারা? তারা এখন বাজারে যাচ্ছে না, আর বাক্যের কর্তাই হয়ে যায় বাক্যের সাবজেক্ট, আর আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে তারা, তাকে ইংলিশে আমরা বলতে পারি দে। এবার তারা যাচ্ছে না, এবার যাচ্ছে না, যাচ্ছে হলে কি হতো, আর গোয়িং, যেহেতু দে প্লুরাল নাম্বার তাই আমরা বি ভার্ব আর বসাবো, দে আর গোয়িং, দে আর গোয়িং। কিন্তু না বলেছে তার মানে দে আর নট গোয়িং, তাহলে এখানে হবে দে আর নট গোয়িং। এবারে বাজারে এখন, বাজারে হবে টু মার্কেট। এখানে কিন্তু কখনোই আমরা টু দ্য মার্কেট বলবো না, এখানে আমরা বাজারের উদ্দেশ্যেই যাচ্ছি, মানে বাজারেতেই যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু আর মার্কেটের আগে দা দেব না। তাহলে এখানে হবে টু মার্কেট, দে আর নট গোয়িং টু মার্কেট, আর এখন ইংরেজি হয় নাও, তাহলে হলো দে আর নট গোয়িং টু মার্কেট নাও। এবারে আমরা পরের সেন্টেন্সটা দেখছি, ছেলেগুলি এখনো বাড়ি ফেরেনি। কারা বাড়ি ফেরেনি? ছেলেগুলি, তাহলে ছেলেগুলি হলো সাবজেক্ট, আর এখানে ভার্ব হচ্ছে ফেরা, ফেরাটা নেগেটিভের হচ্ছে ফেরেনি। আর তার মানে বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, এটা মানে অনেক আগে বেরিয়েছে, এখনো এসে পৌঁছায়নি, মানে যে কাজ আগে শুরু হয়েছে এখনো তার ফল বর্তমান, সেটার হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হলো ছেলেগুলি, ভার্বও পেয়ে গেলাম আমরা ফেরা, তার সঙ্গে নেগেটিভ ফর্মে ফেরেনি রয়েছে, আর টেন্সও আমরা পেয়ে গেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ছেলেগুলি ইংরেজি প্রথমে আমরা জেনে নিই, যেহেতু ছেলেগুলি হলো সাবজেক্ট, দ্য বয়েজ। এবার টেন্স যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাই। এক্ষেত্রে দ্য বয়েজ প্লুরাল ফর্ম রয়েছে, তাহলে আমরা হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ বসাবো। এবং
তারপরে বলেছে ফেরেনি, দে হ্যাভ, এক্ষেত্রে আমরা নট একটা বসাবো, দে হ্যাভ নট। ফেরা ইংরেজি হচ্ছে রিটার্ন, তার থার্ড ফর্ম হয়ে যাবে রিটার্নড, মানে ইডি যুক্ত হবে। দ্য বয়েজ হ্যাভ নট রিটার্নড। এবার এখনো, এখন ইংরেজি হচ্ছে নাও, এখনো ইংরেজি বলতে গেলে আমাদের হবে ইয়েট। দ্য বয়েজ হ্যাভ নট রিটার্নড ইয়েট। হ্যাভ নটকে আমরা শর্টে হ্যাভেন্টও বলতে পারি, শর্টে এটা হ্যাভেন্টও হয়। ওকে, নেক্সট আমরা থার্ড যে এক্সাম্পলটা আছে সেটা দেখি। ধনী ব্যক্তিটি গরিব ছেলেটিকে ঘৃণা করে না। এবার এটা একটু বড় বাক্য, তাহলে আমরা আবার কি দেখব, একটু শর্টে ছোট করে করে নিয়ে নিচ্ছি। যেমন প্রথম আমাদের কি দেখতে হয়, ভার্ব কোনটা। এখানে ভার্ব হচ্ছে ঘৃণা করা, তার সঙ্গে নেগেটিভে রয়েছে ঘৃণা করে না, তাহলে মেন ভার্ব হচ্ছে ঘৃণা করা, তার সঙ্গে নাটাও রয়েছে, এটা রাখছি একসঙ্গে। তারপরে ঘৃণা করাটা কে করছে, মানে ঘৃণা না করার কাজটা কে করছে, ধনী ব্যক্তিটি, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। এবার কাকে করে না, গরিব ছেলেটিকে। আমরা যদি একটু এইভাবে যাদের বড় একটা বাক্য করতে, অনেকটা বড় বাক্য করতে প্রবলেম হয়, তাহলে একটু আন্ডারলাইন করে নিয়ে যদি করতে পারো তাহলে জিনিসটা আর একটু ইজি হয়ে যায়। যেমন আমরা বুঝতে পারছি তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হয়ে গেল আদার্স। এর মধ্যে অক্সিলারি ভার্ব পরে, সেটা আমরা বলে নিচ্ছি কিভাবে করছি। সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট বসিয়ে অ্যাকশন ভার্ব, তারপরে আদার্স। তাহলে এটাকে আমরা করছি, ট্রান্সলেটটা করছি। ধনী ব্যক্তিটি ইংলিশ হচ্ছে দ্য রিচ ম্যান। ঘৃণা করে না, ঘৃণা করা ইংরেজি হয় হেট। এবার এটা একদম সিম্পল প্রেজেন্টে রয়েছে, তাহলে এটা যদি ঘৃণা করে হতো তাহলে হতো হেটস। এবার ঘৃণা করে না, তার জন্য আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নেব ডাজ, তাহলে এখানে হবে ডাজ। ডাজ এই কারণে হলো, দ্য রিচ ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ডাজ বসালাম। দ্য রিচ ম্যান ডাজ, তারপর নেগেটিভ ওয়ার্ড নট, ডাজ নট। এবার ঘৃণা করা ইংরেজি হেট। এবার ডাজ নট আমরা যদি বসিয়ে ফেলি, তারপরে আমাদের কিন্তু অ্যাকশন ভার্বের যেটা ফার্স্ট ফর্ম সেটাই বসে, হেট হলো ফার্স্ট ফর্ম, তাহলে দ্য রিচ ম্যান ডাজ নট হেট। এবার পড়ে থাকলো গরিব ছেলেটিকে, দ্য পুয়ার বয়। তাহলে পুরো সেন্টেন্সটা হলো দ্য রিচ ম্যান ডাজ নট হেট দ্য পুয়ার বয়। তাহলে আমাদের কিছুই মিস গেল না, আমরা যদি একটু আন্ডারলাইন করে করে নিই, বুঝে নিই যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব উত্তর লেখার আগে, তাহলে ট্রান্সলেটটা একটু ইজি হয়ে যায়। এরপরে লাস্ট যে ট্রান্সলেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সময় নষ্ট করা উচিত নয়। এটা করলে কিরকম হয়, আমাদের উচিত নয়, এটা হবে we should not আমাদের ইংরেজি হয়ে গেল we, উচিত নয় হয়ে গেল should not। এবার সময় নষ্ট করা, সময় নষ্ট করা we should not waste, নষ্ট করা ইংরেজি হচ্ছে waste। এবার সময় ইংলিশ হলো টাইম, তাহলে কি হলো we should not waste time। তাহলে আমরা যদি একটু দেখি যে অক্সিলারি ভার্বের মধ্যে প্রথমে আমরা কিন্তু একটা ভি ভার্ব নিয়েছি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গোয়িং হচ্ছে অ্যাকশন ভার্ব, এবং সেকেন্ড সেন্টেন্সে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, রিটার্নড হলো অ্যাকশন ভার্ব, এই সেন্টেন্সে ডাজ হলো অক্সিলারি ভার্ব, হেড হলো অ্যাকশন ভার্ব, এই সেন্টেন্সে শুড হলো মডেল, একটা মডেল, এবং এটা হলো একটা অ্যাকশন ভার্ব। তো এই ধরনের কিছু এক্সাম্পলস যেগুলো আমরা অক্সিলারি ভার্ব এবং অ্যাকশন ভার্ব মিলিয়ে লিখতে পারি। তো এইগুলো তো একদিনে আমরা করতে পারি না, একটু আমাদের প্র্যাকটিস দরকার, উই নিড আ লট অফ প্র্যাকটিস দরকার। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমরা পারফেক্ট হব। নাও ইটস ইয়োর টার্ন, আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স দেবো অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। অ্যান্ড দ্য সেন্টেন্সেস আর, আমার ভাই দুষ্টু নয়, সে ঘরটি তখন পরিষ্কার করেনি, রাহুলের কোনো কালো ছাতা নেই, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আমি সাঁতার কাটতে পারি না।
So all of you please write your answer in comment box, and যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, I would request you please subscribe my channel, and যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বিগ থ্যাংক ইউ। আজকের ভিডিও এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে আলোচনা করব। দ্যাট উইল বি পার্ট 3 ক্লাস, সো স্টে টিউনড উইথ মি। Till then, take care, keep practicing English. Bye bye.